শীতের সময় বিভিন্ন রকম সবজি কিন্তু থাকে। তো তেমনই পালং শাক, ওলকপি, আলু দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। এই রেসিপিটা একদমই অল্প মশলা দিয়ে এবং সুস্বাদু খেতে হয়। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিক, আর এখান থেকেই শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপিটা একদমই সিম্পল ও সাধারণ। তো প্রথমে ট্যাংরা মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছের সাইজটা কিন্তু একটু বড় রয়েছে। তোমরা চাইলে ছোট ট্যাংরা মাছ দিয়েও করতে পারো, বা এরকম কই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারো। তো শীতকালের একটা খুবই সুস্বাদু খাবার কিন্তু এই ট্যাংরা মাছ, পালং শাক, ওলকপি, আলু। তো ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একটু সময় রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণ হলুদটা খুব সুন্দরভাবে চলে যায়। তো দেখো আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু আগে থেকেই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ট্যাংরা মাছের গাটা একটু পরিষ্কারও হয়ে গিয়েছে, আর এভাবে রেখে দেওয়ার জন্য এর ভেতরে লবণ হলুদটা খুব সুন্দর মতো চলে যাবে। তো এরকম করে তোমরা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দিয়ে তারপর চলো আমরা তেলটা গরম করে নিয়েছি, আর এবার মাছগুলো কিন্তু ভেজে নেব। কড়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু তেলটা দিতে হবে, আর তেলটা থেকে যখন হালকা ধোঁয়া উঠতে শুরু করবে তখনই কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখে বুঝতে পারছো আমার মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, আর কড়াটা কিন্তু সুন্দর মতো গরম হয়েছিল, অনেকটাই কিন্তু ধোঁয়া উঠছে। আমি কিন্তু মাটির চুলোয় রান্না করছি, আর এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো বেশ একটু বড়ও ছিল, আর মাছ থেকে কিন্তু খুব সুন্দর তেল হয়েছিল, আর কয়েকটা ডিমও ছিল। সব মিলিয়ে মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল আর খুবই সুন্দর ছিল। এমন মাছ দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করলে দারুণ সুস্বাদু হয়। আর এবার চলো পালং শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে দেখো ওলকপি, আলুটাও কিন্তু আমি এর সাথে কেটে দিয়েছি। আলুটা কিন্তু এমন লম্বা লম্বা করে কেটেছি, আর ওলকপিটা দেখো এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচা ঝালটাও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা ঝাল ফালি করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর ভালো করে সব কিছু ধুয়ে নিয়েছি। এই যে ঝাল আমাদের গাছের ঝাল ছিল, তো বিচি ফেলে ঝালগুলো কিন্তু আমি এখানে একবারে সমস্তটাই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকগুলো যেহেতু তাজা ছিল সেহেতু খুব সুন্দর করে পরিষ্কার করে ভালো করে বেছে নিয়েছিলাম, আর এভাবে কুচি কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এর সাথে সবজিটা ব্যবহার করতে পারো। তো এবার চলো কড়াই তেল গরম করে কিছুটা শুকনো ঝাল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসলে তখনই এই সবজিটা দিয়ে দেব। পালং শাক, ওলকপি, আলু ছাড়াও তোমরা কিন্তু এখানে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করে দিতে পারো। তো সমস্তটা সবজি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসে, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো সমস্তটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি কিন্তু কড়াইতে চেপে চেপে দিচ্ছি। শাকটা যখন একদমই কমে যাবে তখন দেখবে কত অল্প হয়ে গিয়েছে। তো শাকটা প্রথমেই মনে হচ্ছে যে কড়াইতে ধরবে না, কিন্তু পরবর্তীতে একদমই অল্প হয়ে গিয়েছিল। তো এভাবেই কিন্তু তেলে দিয়ে তারপরে আস্তে আস্তে নাড়িয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শাকটা যেহেতু ভাপে গেলে তখন কিন্তু একদমই অল্প হয়ে যাবে। শাকের ডাঁটা পাতা আমি কিন্তু সমস্তটাই নিয়েছি। তো পালং শাকের এরকম রেসিপি থাকলে কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না শাক, তো তাদের কিন্তু তোমরা এভাবে শাকটা বেছে মাছ দিয়ে খাইয়ে দিতে পারবে। তো কিছু সময় এভাবে ঢেকে দেব, তারপর তোমাদের সাথে দেখিয়ে নেব। দেখো কত অল্প হয়ে গিয়েছে, আর এর থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। তো এরকম সমস্তটা কিন্তু ঢেকে দিলে থেকে অনেকটাই জল বেরিয়ে আসে। তার জন্য কিন্তু এখানে লবণ হলুদটা আমি আগে থেকে ব্যবহার করিনি, এখন কিন্তু কমে যাওয়ার পরে এই লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। যেহেতু শাকটা কমে গিয়েছিল, প্রথম পর্যায়ে যদি লবণ হলুদটা ব্যবহার করা হতো তো অনেক সময় হয় কি লবণ হলুদটা বেশি হয়ে যেতে পারে। সেজন্য শাকটা এভাবে কমিয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে লবণ হলুদটা দিয়ে নিতে পারো। তাতে করে লবণ হলুদ বেশি হওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। আর এবার দেখো একদমই অল্প হয়ে
আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি সেই জন্য কিন্তু অনেকটাই ধোয়া হচ্ছে। তো এই জলটা কিন্তু আমি একদমই শুকিয়ে নেব। আর এই জলটা যত সময় না শুকিয়ে যাচ্ছে তত সময় কিন্তু আমি এখানে কোনো জলই অ্যাড করব না। তো তাতে করে যে জল বেরিয়েছে তাতে কিন্তু এই সমস্ত সবজিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যই আমি আর একটু জোরে জাল দিয়ে নেব। আর এই শাকটা যখন প্রথম পর্যায়ে তুলে দিয়েছিলাম তখন কিন্তু চুলোয় রান্না করার সময় জালটা একটু অল্প করে দিতে হবে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি তাই তোমাদের বলে দিলাম। আর এখানে দেখো আমার শাকের সমস্ত সবজিটাই কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য কিন্তু আমার আলাদা করে কোনো সবজি ভাজার প্রয়োজন নেই। একই সাথে কিন্তু খুব সুন্দর মতো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর শীতকালে না এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে এমনি নিরামিষ তরকারি রান্না করলেও না খেতে বেশ ভালো লাগে। তো এর সাথে একটু বড়ি ব্যবহার করতে পারো তোমরা। তো আমি কিন্তু মাছ দিয়েছিলাম, চাইলে কিন্তু বড়িটাও দিতে পারতাম, কিন্তু আমার মনে ছিল না সেজন্য কিন্তু ব্যবহার করিনি। যাই হোক, এবার চলো এখানে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব সেজন্য কিন্তু আমি এখানে অল্প ঝোলটা করে নেব। আর তোমরা যদি চাও তো তোমরা এখানে নিরামিষ রান্না করার ক্ষেত্রে এভাবে ঝোল না দিয়ে বড়া দিয়ে ওরকম শুকনো শুকনো করেও কিন্তু নামিয়ে খেতে পারো, ভারী ভালো লাগে। তো এবার দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু একটা গামলা দিয়ে সমস্তটা ঢেকে দেবো। যত সময় না ফুটে উঠছে তত সময় কিন্তু একটু রান্না করে নেব। আর এই পর্যায়ে দেখো আমার তরকারিটা ফুটতে শুরু করেছে। আর যেহেতু সমস্ত সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য এ পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তো এ পর্যায়ে মাছটা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব, যাতে করে মাছের মধ্যে সমস্ত তরকারি ঝোলটা সমস্ত কিছুই কিন্তু সুন্দর ঢুকে যাবে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করিনি। তো এখানে আমি সমস্তটা আরেকটু সময় ফুটিয়ে নেব। আর সামান্য মশলা বলতে জিরে বাটাটাই ব্যবহার করব। পেঁয়াজ রসুন আদা জিরে, আদা বাদেই কিন্তু শুধু জিরে বাটা দিয়েই এই তরকারিটা রান্না করেছিলাম। আর খেতে কিন্তু ভারী ভালো লেগেছিল, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো সমস্ত তরকারিটা খুব সুন্দর মতো ফুটছে। তো এরকম কিন্তু গপ গপ করে ফুটিয়ে নিতে হবে। যে কোনো তরকারি এরকম করে সুন্দর করে ফুটিয়ে নিলে সব তরকারির স্বাদটাই কিন্তু বেশ ভালো লাগে। তো এরকম করে কিছু সময় ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু তারপর এতে জিরে বাটাটা ব্যবহার করে নিচ্ছি। কারণ আমি নামানোর আগে এই জিরে বাটাটা ব্যবহার করেছি, এটা কিন্তু কাঁচা জিরে বাটা। তো জিরে বাটার যে ফ্লেভারটা আছে, তো কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলে এই ফ্লেভারটা না নষ্ট হয় না। তো খাওয়ার সময় কিন্তু ভারী ভালো লাগে। সেজন্য আমি নামানোর 2 মিনিট আগেই কিন্তু শুধুমাত্র এই জিরে বাটাটাই ব্যবহার করলাম। আর কিন্তু কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। তারপরও কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আর অনেকটা ধোয়া হওয়ার জন্য তোমাদের সাথে পরিষ্কার করে তরকারিটা শেয়ার করতে পারছিলাম না। তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তো এ পর্যায়ে তোমরা এখনও যারা আমার সাথে আছো তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও। তো তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। আর এখন দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমি একেবারে নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এদিকে দেখো সমস্তটাই কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অনেকটা ঝোল রাখিনি, যেহেতু শাকের তরকারি অনেকটা ঝোল করলে ভালো লাগে না, সেই জন্য যতটুকু প্রয়োজন আমি রেখে দিয়েছি। আর এখনই কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছিলাম। আর এইটা গরম ভাতে এই তরকারিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। শীতকালে কিন্তু এরকম সবজি তরকারি বা সবজি দিয়ে মাছের তরকারি খুবই সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। যারা নতুন রান্না শিখছো বা নতুন নতুন রান্না করতে চাও তো এরকম একটা রেসিপি তোমরা করে নিতে পারো। তো তোমরা ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখেছো। আর দেখে থাকলে অবশ্যই কিন্তু এরকম সহজ সিম্পলভাবে রান্নাটা তোমরা করে নিতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।